বাংলাদেশি আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2013 সালের শেষ অর্থ বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতায় কেটেছে, নিরাপত্তাহীনতার মধ্যে কেটেছে বাংলাদেশের মানুষ। কিন্তু 2014 সাল মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে কেটেছে বাংলাদেশের মানুষের। অনেকেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে সবকিছু বোধহয় স্থায়ীভাবে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তারা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। কিন্তু 2015 সালের শুরু থেকেই প্রায় 70 দিনের বেশি সময় ধরে টানা অবরোধ চলছে বাংলাদেশে, প্রায় নিয়মিত বিরতিতে হরতাল চলছে এবং আমরা কথাও বলছি হরতালের মধ্যেই। এবং এই সময়টাতে প্রাণ দিয়েছেন বহু মানুষ, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ দিয়েছেন, কথিত বন্দুকযুদ্ধে প্রাণ দিয়েছেন, বার্ন ইউনিটগুলোতে কান্নার রোল, কারো কারো ভাষায় পঙ্গু হাসপাতালে একই চিত্র। এবং সব বিলিয়ে যেই ক্ষতির চিত্র সেটি হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্ভাবনা যেখানে বাংলাদেশের দাঁড়িয়ে থাকবার, সেই জায়গাটা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। যে শিক্ষার উপরে একটি জাতি দাঁড়ায় সেই শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি মানুষ এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। উদ্বেগ উৎকণ্ঠা মূলত যারা প্রকাশ করছেন রাস্তায় নেমে, বাংলাদেশের সেই অর্থে কোনো নাগরিক সমাজ বা কোনো ক্ষেত্রের মানুষই রাস্তায় নামেননি, রাস্তায় নেমে এসেছিলেন বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়। তারা শান্তি চান এবং তারা ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান। সে জায়গাটায় হতাশার চিত্র এখন পর্যন্ত। আর এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমার যারা অতিথি চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায় বসাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসির সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, আর আমার ডানে রয়েছেন ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মাতলুব আহমদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশ তো বিভাজিত, এখানকার রাজনীতি দুভাগে বিভক্ত এবং সবকিছু পলিটিসাইজড বা পোলারাইজড হয়ে আছে। স্বাধীনতার পরে যে বিষয়টি বাংলাদেশের মানুষকে বারবার ঐক্যবদ্ধ করছে সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এবং আজকে বাংলাদেশ মোকাবেলা করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে, এবং আর মাত্র 3টে ম্যাচ। এই 3টে ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, একটি একটি করে যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। আজকের যে ম্যাচ, এই ম্যাচটি সম্পর্কে আপনাদের আশাবাদ? যার আশা নেই তার জীবনের কোনো চাওয়া নাই, পাওয়া নাই এবং ভরসাও নেই। সুতরাং আমরা এতই আশাবাদী এবং আশাবাদটা আমাদের আরো বেড়েছে একটা দেখে যে যেদিন আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম সেই দিনও দেখেছি যারা আজকে 80 দিনের মতো সারা দেশকে অবরোধ করে রেখেছে, হরতাল এবং অবরোধের নামে, হরতালের নামে জিম্মি করে রেখেছে আমাদের সবাইকে, বিশেষ করে ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে এবং 115 জনের উপরে প্রাণ দিয়েছে। তার ভিতরে 76 জন শুধু আগুনে পেট্রোল বোমায় পুড়ে মারা গেছে। তার চাইতে জ্বালাময় কিছু হতে পারে না। তারপরেও একদিন দেখলাম যে আমরা যখন কোয়ার্টার ফাইনালে গেলাম বাংলাদেশ, সেদিন তারা শিথিল করলেন। এই শিথিলতা আমরা দেখি নেই যে সেই 20 দলীয় নেত্রীর ছেলে মারার পরেও শিথিলতা আসেনি। আমরা কোন দেখি নাই শিথিলতা। আমরা আমাদের ছেলে মেয়েদের 15 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষায় শিথিলতা দেখিনি। সুতরাং আমরা এইটাই প্রমাণ করে যে আমরা দেশকে ভালোবাসি, দেশের আনন্দের দিনে আমরা আনন্দ করতে পারি। সুতরাং এটাই যদি আমাদের সেই খেলায় আমাদের বুঝিয়ে দিল যে আসলে আমরা একত্রিত হলে আমরা একত্রিত হতে পারি এবং দেশের ভালোর জন্য আমরা যে কোনো ত্যাগও স্বীকার করতে পারি। এইটা আমরা দেখেছি। এই কথাটা এখন বাংলাদেশ ক্রিকেট খেলে, সেজন্য ক্রিকেটের উপরে সবারই একটা আগ্রহ থাকা স্বাভাবিক এবং তারা অনেক জায়গা ভালোও করেছে। কিন্তু আমার এখন মনে আছে 57-এ যখন জগন্নাথ কলেজে পড়তাম তখন পাকিস্তান ছিল এবং সেই পাকিস্তানের আমলে ফজল মাহমুদ আর মোহাম্মদ হানিফের খেলা দেখতাম। একজন ছিলেন ব্যাটসম্যান, একজন ছিলেন বোলার। অভেল মাঠের খেলাও দেখেছি এবং মনে আছে ভোর রাত্রে আজানের পরে স্টেডিয়ামে যাওয়ার জন্য ইটা দিয়ে রাখতাম। সেই ইটা জায়গাটা রেখে ওই টিকিটের ব্যবস্থা করতাম। সেই জন্য মনে আছে ক্রিকেট খেলাটা না খেললেও ক্রিকেট খেলাটা বাংলাদেশের তদানীন্তন পাকিস্তান এবং এখন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় খেলা এবং এই প্রিয় খেলাটা আজকে আরো প্রিয় হয়েছে কেন আমাদের প্রিয় সন্তানেরা সারা বিশ্বে বাংলাদেশকে চিনে। এই সংখ্যা যদি 100 কোটি হয়, ক্রিকেটকে চেনে
এই সংখ্যা প্রায় 75% ওয়ার্ল্ড পপুলেশন, 700 কোটি যদি মানুষ হয়ে থাকে তার ভিতরে 500 কোটি মানুষ খেলা শেখে। সেদিন একজন নেতার সাথে, যে দলেরই হোক আমি বলছি না, ওনার সাথে টেলিফোন করলে উনি বললেন যে বাংলাদেশকে আজকে চিনলো সেই বিশ্বের 500 কোটি মানুষ, কিন্তু এমনি বাংলাদেশের নাম বললে অনেকেই চিনে না। সুতরাং এমন একটা জায়গায় আমি বললাম তারা চিনে না শুধু না, আমরা যে বাংলাদেশের খেলাকে ভালোবাসি তা সেটা প্রমাণ করেছে যে আমরা বাংলাদেশকেও ভালোবাসি। এবং সেই ভালোবাসা থেকেই আজকে শুধু আমি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এইটুকুই বলতে পারি যে এই দেশকে খেলায় যদি ভালোবেসে থাকি তো এই দেশের উন্নয়নকেও ভালোবাসবো, এইটাই আমার প্রত্যাশা। এবং দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই পথটাকে আমরা রুদ্ধ করব না। মাতলুব আহমেদ, আমি বলছিলাম যে 3টে ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়ন, সেই প্রসঙ্গে যদি নাও যাই, একটি ম্যাচ জেতা বাংলাদেশের মানুষের জন্য এই হরতাল অবরোধের মধ্যে একটা বড় স্বস্তির জায়গা তৈরি করতে পারে কিনা? সবচেয়ে আগে বলতে হবে যে বাংলাদেশে যারা খেলছে বাংলাদেশের হয়ে তাদেরকে সাবাস জানাতে হবে। কারণ এত টেনশনের একটা খেলা যেখানে সারা দুনিয়া আপনাকে দেখছে এবং বাংলাদেশের 16 কোটি 17 কোটি লোক টেনশনে বসে আছে, সেখানে যখন আপনি ব্যাট আর বল নিয়ে খেলছেন তখন কিন্তু আপনার ভিতরে অনেক বড় গুরু দায়িত্ব আসে। আমি সত্যি আনন্দিত যে কোয়ার্টার ফাইনালে যখন আমরা জিতলাম তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে যেটা সেখানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তাদেরকে এনকারেজ করেছে এবং তার আগেও যে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে তার প্রত্যেকটা স্টেপে শি ওয়াজ বিহাইন্ড দেম। এবং এই যে এনকারেজমেন্ট করা খেলোয়াড়দেরকে, এবং দেশের সরকার প্রধানও তাকে চেষ্টা করছে যে তাদের পিছনে আছে, তাদের সাথে হাসছে খেলছে, ওয়ান্ডারফুল। এই এনকারেজমেন্টের দরকার ছিল তাদের। এখন তাদেরকে কিন্তু তাদের সেই ধৈর্য ধরে রাখতে হবে, বিকজ এখন যে খেলাটা হবে খুব সিরিয়াস খেলা হবে। এখন কিন্তু হারলেই বিদায় হয়ে যাবে। কালকে শ্রীলঙ্কা শোচনীয়ভাবে বিদায় নিয়েছে। কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের যে দামাল ছেলেরা এরা কিন্তু একটা বীর বেশে ফাইট করে যাচ্ছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশ অধিনায়ক বলেছেন যে শেষ রক্তবিন্দু দিয়ে হলো একটা শব্দ আজকে দেখেছি, সো দে আর জেতার জন্য লড়াই করব শেষ রক্তবিন্দু এবং আমরাও তাকাই আছি ওদের দিকে যে তারা সত্যি কি সেভাবে খেলছে। আমি এক কথাই বলতে পারবো, লাস্টের খেলাটা দেখলাম যে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং এইবারে তাদের ভিতরে একটা বিরাট একটা নতুন শক্তি আসছে, কারণ একটা নতুন এক্সপিরিয়েন্স, এত হাই লেভেলে তারা কোনোদিন যেতে পারে নাই। এবং আমার কাছে মনে হয় যে দে উইল হোপফুলি সাকসিড। সেকেন্ড হচ্ছে যে বিগত খেলাতে যে অপোজিশনরা যে শিথিল করেছিল, দ্যাটস অলসো এ ভেরি গুড সাইন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা এখন বুঝতে শুরু করেছে যে বাংলাদেশে কিন্তু এই অবরোধ আর হরতাল ইজ নো মোর এ টুল ফর অ্যাজিটেশন। এবং তারা খেলা এটা দিয়ে তারা একটা সুযোগ নিল, ঠিক আছে আমি শিথিল করলাম। আমার কাছে মনে হয় বরফ এখন গলা শুরু হয়েছে। মোস্ট প্রবাবলি তারা হয়তো তাদের মধ্যে সেন্স আসবে, আমাদের দেশকে জিম্মি রেখে তারা কিসের পলিটিক্স করবে। সেজন্য আমি মনে করি যে এই খেলার মাধ্যমেও তাদের সুযোগ নেওয়া উচিত, দেশের ব্যবসায়ীদেরকে এই মুক্তি দেওয়া। আমার মনে হয় যে খেলার মাধ্যমে যে সুযোগটা নেওয়া উচিত, সেই সুযোগটা আসবে আল্লাহ গফুর রহিম যদি আমাদের এই সেমিফাইনালে জিতিয়ে দেয়। তাহলে আমরা যে আনন্দ করব, কোয়ার্টার ফাইনালে যদি সেমিফাইনালে যাওয়ার সুযোগ হয় তাহলে এমন একটা সুযোগ আসবে সবার জন্য, যে সুযোগের অপেক্ষায় হয়তো অনেকে আছে যে কোন সুযোগটায় আমরা আবার একত্রিত হতে পারি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, সেই দিন এমন একটা দিন হবে যে এই দিন আমরা সব অবরোধ, হরতাল, ধ্বংস, পেট্রোল বোম, এই অর্থনীতি ধ্বংস, এগুলো সব ভুলে যে আমরা একাকার হয়ে যাব এই বাঙালি জাতি হিসেবে। চলতি 2014-15 যে অর্থ বছরে, এই অর্থ বছরের মোট বাজেটের আকার হচ্ছে 2,50,000 কোটি টাকা এবং এফবিসিসির সভাপতি হিসেবে আপনার দাবি যে টানা হরতাল অবরোধে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি 1,25,000 কোটি টাকা সোফা। তাহলে দেশ বা অর্থনীতির ভবিষ্যৎ বলেছি, এই অবস্থা থাকে তাহলে ভবিষ্যৎ তো আর কি বলবো, ভবিষ্যৎ অন্ধকার। তবে কথা হলো যে 1,25,000 বলে তার অর্থ আমি বলেছি একটা আমাদের বাজেটের অর্ধেকের হয়েছে আমাদের, এবং আমাদের জিডিপিরও প্রায় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এবং জিডিপির প্রায় 7-8% আমরা এর মধ্যেই হারিয়েছি। সুতরাং এজন্য বলতে চাই
কিন্তু তারপরেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগিয়ে যাচ্ছে। যে ধ্বংস হওয়ার এত কিছু করার পরেও বাংলাদেশের অর্থনীতির এই দিক দিয়ে এক্সপোর্ট কমেনি, ইম্পোর্ট কমেনি, এবং আমাদের ইনভেস্টমেন্ট কমার ভয়ে আছি আমরা। কিন্তু আজ এখন পর্যন্ত সেই ইনভেস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক বলছে 15% তারা এটা গ্রোথ চেয়েছিল সে ইনভেস্টমেন্টে, সেই গ্রোথ 14% পর্যন্ত হয়েছে। সুতরাং আমি বলতে চাই যে বাংলাদেশের ইকোনমি এখন আর ঠুনকো বা খুব হালকা অবস্থায় নেই। বাংলাদেশের ইকোনমি অনেক স্ট্রং, যে কোনো ধাক্কায় কিন্তু আম পড়ে যাবে না, কেননা যে কোনো ধাক্কায় অর্থনীতি ধরে যাবে না। হ্যাঁ, সুতরাং এটা আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে এটুকু বলতে পারি, যে কোনো সময়ের চাইতে প্রতিদিনই বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হচ্ছে। তার আসল প্রমাণ হলো আমাদের গ্রামীণ অর্থনীতি। এই গ্রামীণ অর্থনীতিকে এত শক্তিশালী করার পিছনে আমি বলবো বর্তমান সরকার এবং যারা আরো বিগত 5 বছর ছিল তাদের গ্রামীণ অর্থনীতিতে এই যে আমাদের যে ইগুলো আছে, মানে কতগুলো সেন্টার হয়েছে, এই যে আইটি সেন্টার বাংলাদেশে, এবং বাংলাদেশে যে সামাজিক এবং স্বাস্থ্য ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যে নেটওয়ার্ক, যে নেট হয়েছে, সেফটি নেট, এই সেফটি নেটের মাধ্যমে বাংলাদেশের লোকের অবস্থা, সব স্তরের লোকের অবস্থা অনেকটা উন্নত হয়েছে। আজকে বললাম যে একটা লোককে যে বাংলাদেশের এমন বাজার নেই যে বাজারে ফ্রিজ পাওয়া যায় না, যে বাজারে এয়ার কন্ডিশন পর্যন্ত পাওয়া যায়, ওই যে আমরা গরম করে খাই, জানি কি ওটারে বলে, মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভের বাজারে গ্রামে যে বললাম যে আমাদের একটা মাইক্রোওয়েভ দরকার, দেখলাম ঠিক আছে গ্রামের বাজার থেকে মাইক্রোওয়েভ কিনে নিয়ে আসছে। এটার অর্থ হলো যে গ্রামীণ অর্থনীতি এমন একটা পর্যায়ে আসছে যে এই কিছু ইন্ডাস্ট্রি কয়েকদিনের জন্য না চললে কিছুই আমাদের করতে পারবে না। কিন্তু এইটা কতদিন আমরা সাস্টেইন করতে পারবো সেটা হলো কথা। সুতরাং এই সাস্টেইন যে অবস্থায় আছে, আমি ব্যবসায়ীদের আমি ধন্যবাদ জানাই যে আজকে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি এবং ধ্বংস হওয়ার কথা ছিল সেদিকে যায়নি। কিন্তু বেশি দিন কন্টিনিউ করলে আমরা এমন এক স্টেজে চলে যাব যে অন্য মানুষ। আপনারা তো প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ সবই করছেন, কোনো কিছু কাজে আসছে না? কাজে আসছে না এটা বলি না, নিশ্চয়ই একটা এর ভিতরে একটা সাপোর্ট তো জনসাধারণ পেয়েছি, এবং যাদের কাছে আবেদন করছি তাদেরও মনের ভিতরে এই মাত্রাটা হচ্ছে। কিন্তু আমি বলি অনেকেই পথ খুঁজে পাচ্ছে না কিভাবে বেরিয়ে আসবে। সুতরাং আমরা ব্যবসায়ী হিসাবে যে হিসাব দিলে অনেক কিছু হিসাব দেওয়া যায়, তবে হিসাবের মধ্যে বলতে চাই যে আমাদের জিডিপি গ্রোথ ইনশাল্লাহ IMF বলছে যে 6-এর ভিতরে রাখতে পারবে কিনা সন্দেহ, কিন্তু আমি বলি ইনশাল্লাহ এখনো যদি সব ঠিক হয়ে যায় তো 6-এর উপরেই আমরা জিডিপি গ্রোথে যেতে পারবো। খুবই আশার কথা। আসবো আবার আপনার কাছে মিস্টার আহমদ, আপনি 2014 সালে যতবার আপনার সঙ্গে কথা হয়েছে আপনি বারবার বলছিলেন যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে এবং এটি অব্যাহত থাকবে আশাবাদ ছিল আপনার, এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে থামিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু দেখা গেল যে ওই বছর একটা বছর পরেই ঠিক আবার একই রকম অস্থিরতা, একই রকম নৈরাজ্য, নাশকতা, সহিংসতা এবং আপনাদের উদ্বেগ, উৎকণ্ঠা। তো আপনি নিজে তো একজন সফল ব্যবসায়ী, মিস্টার আকরামও একজন সফল ব্যবসায়ী। আপনারা যখন ব্যবসার প্ল্যান করেন, কোনো শিল্প করতে যান, লং টার্ম বিবেচনা থেকে করেন এবং ভবিষ্যৎটা দেখবার চেষ্টা করেন। আমার জিজ্ঞাসা যে আপনারা তখন কি বুঝতে পেরেছেন যে এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশ আবার? আপনার কাছে আমার প্রশ্ন, কারণ বরাবর একই কথা। আমি বরাবরই বলি আমি একটা অপটিমিস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং সবসময় আমি দেখেছি, কারণ আজকে আমার প্রায় 4 ডিকেডস আমার বিজনেস চলছে। আমি দেখেছি যে বাংলাদেশের যে ব্যবসা এবং শিল্প যারা করে তারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে কিন্তু তারা কাজ করে, রুলস রেগুলেশনস বলেন, ব্যাংকিং ইন্টারেস্ট বলেন, সবকিছুর মধ্যে। কিন্তু আমাদের ব্যবসায়ীরা একটা মানে বীর বাঙালির তো একটা পার্ট, তারা একটা কর্কের মতো, তাদেরকে যদি অপোজিশনটা ডুবিয়েও দেয় পানির মধ্যে, তা ফুস করে আবার বেরিয়ে ওঠে। এবং তার প্রমাণ কিন্তু আমরা এখন পাচ্ছি, যেটা আমাদের আকরাম ভাই বললেন, যে এত কিছু সমস্যার মধ্যেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু দমে নাই। কিন্তু কি হচ্ছে কি, হিউজ প্রেশার থাকে অন দ্য ইনভেস্টার্স, যারা বোথ লোকাল অ্যান্ড ফরেন। আজকে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু বহুবার তারা অনশন বন্ধ করেছে। কেন করছে? যে ঠিক আছে আমরা হয়তো এখন কিছু রপ্তানি করছি,
কিন্তু আগামীতে যে আমি রপ্তানি করব তার অর্ডারটা যে নিবে, আমার বিদেশিরা তো ওই ফ্যাক্টরি যাওয়ার জন্য তাদের যে ইন্স্যুরেন্সগুলো থাকে, ইন্স্যুরেন্স কাজ করছে না। তারা দে ডোন্ট ওয়ান্ট টু গো আপ টু দি ফ্যাক্টরি, তারা হয়তো হেডকোয়ার্টারে আসছে কিংবা বলে সিঙ্গাপুরে আসছে কথা বলার জন্য। আকরাম একটু আগে যেটা বললেন যে কতদিন আপনারা এইভাবে চালাবেন, আমরা ব্যবসায়ীরা চালা যাচ্ছি এবং আমি দেখছি যে এই যে লম্বা যে একটা 80 দিন প্লাসের যে একটা টানা হরতাল অবরোধ ডিক্লারেশনের মধ্যে আছে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি সবাই গাড়ি চড়ছে, প্র্যাকটিক্যালি সবাই কাজ করছে, এবং দ্যাট হরতাল এন্ড অবরোধ এজ এ টুল ফর এজিটেশন ইজ নো মোর দেয়ার। ওকে, বাট তাহলে এই যে 1,25,000 কোটি টাকা বা তারও বেশি কেউ কেউ বলেন, সেটির হিসাবটা এটা আমি হিসাবটা ইজিলি দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে সেটি তো নিশ্চয়ই নরমাল যে ব্যবসা আপনি করতে মনে করেন যে আমরা কিন্তু সব গ্রোথ চাই, প্রতি বছরে আমাদের 10, 15, 20% আমার গ্রোথ হয়, মানে আমার ব্যবসাটা বেড়ে যায়, আমরা ব্যবসাটা সাস্টেইন করতে পারছি কিন্তু বাড়তে পারছি না। তার মানে কি হচ্ছে যে আমাদের যে একটা ইনভেস্টমেন্ট কালচার আছে আমাদের মধ্যে, এই ইনভেস্টমেন্ট কালচার আমাদের ভিতরে যে উদ্যম, এটা দমে যাচ্ছে। যার জন্য যেমন আপনি লেখাপড়া দিয়ে দেখেন, আজকে এসএসসি পরীক্ষা দিতে পারছে না, কালকে এইচএসসি পরীক্ষা দিতে পারবে না, তাহলে কি হচ্ছে, একটা জেনারেশনে কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে এডুকেশনের উপরে। সো দ্য নেশন ইজ লুজিং লং টার্ম বেনিফিটস। আজকে ইনভেস্টমেন্ট কালচার নষ্ট হওয়াতে আমাদের আরো বড় ফ্যাক্টরি হতো, আর 3টা করতাম, মাত্র একটা ওপেন করছি রাজশাহীতে কদিন। এই যে ইনভেস্টমেন্ট কালচারটা যা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এইটা হলো আমাদের বড় লস। এবং বিদেশিরাও ইনভেস্টমেন্ট করবে, ক্ষতি হচ্ছে, তাহলে লং টার্ম ক্ষতি হচ্ছে। অনেকে আমরা কিন্তু এখন বলছি যে আমরা শর্ট টার্মে বাঁচতে পারছি, আকরামের কথা কিন্তু আপনার ভিতরে ধরতে হবে। উনি কিন্তু বলছেন আর কতদিন, উনি কিন্তু হি ইজ আওয়ার বিজনেস লিডার, উনি কিন্তু বলছেন আমাদের কিন্তু আমরা সাস্টেইন করতে পারছি, হয়তো 6 রিচ করতে পারবো, কিন্তু আর কতদিন হবে। হোয়াট ইজ এইমিং, যে আমাদের লং টার্ম লস হচ্ছে, যেমন এডুকেশনে হচ্ছে, ব্যবসায় ইনভেস্টমেন্টে হচ্ছে। আর যদি ব্যবসায় ইনভেস্টমেন্ট না হয় তাহলে আপনি কি করে আপনি এই এত লোক এমপ্লয়মেন্ট দিবেন? প্রতি বছর হাজার হাজার সব শিক্ষিত লোকরা চলে আসছে, কত বেকারকে দিবেন? আমরা কিন্তু বর্তমানের চাইতেও আমরা ভবিষ্যৎকে হারাচ্ছি, কেননা অপরচুনিটি কস্ট একটা আছে, এবং অপরচুনিটি কস্ট হলো যারা আজকে জাপানি একটা বড় কোম্পানির আসছিল আমার কাছে, মিস্টার ওবাই শাহ ডক্টর, উনি হলো এই যে সাউথ ইস্ট এশিয়ায় যত কান্ট্রি আছে আমাদের, বিশেষ করে ব্যাংকক, তারপরে আমাদের ইন্দোনেশিয়া, তারপরে ভিয়েতনাম, এইসব দেশে এই যে আমাদের স্পেশাল ইকোনমিক জোন করতেছি না আমরা, এগুলো ওনারা ওইখানে ডেভেলপ করে এবং লোকাল এন্টারপ্রিনিয়র নিয়ে। উনি বললেন যে আমি বহুদিন থেকে ভাবতেছি যে বাংলাদেশে আসবো, এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, তারপরে আমি খুব কিন্তু সাহস করি আপনাদের দেশে আসছি। কিন্তু আমার সাথে আরো 5 জন আসার কথা ছিল, তার ফ্যামিলি আমাকে অ্যালাউ করলো না। সুতরাং ওই লোকগুলো এলে আমি যে কাজগুলো করতে পারতাম সেগুলো আমি করতে পারছি না। এইগুলো কিন্তু আমাদের অপরচুনিটি কস্ট, ভাবমূর্তির সংকট তো তৈরি হচ্ছে। ওই তো অপরচুনিটি কস্ট, ভাবমূর্তির সংকটের মধ্যে হলো কি, তাতে ফিউচারের জন্য যে আমরা যে মতুব ভাই বলেছে যে আমরা যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা আমাদের একটা উদ্যম ছিল ভিতরে যে আমরা আগামী, উনি ভাবছেন ওনার গাড়ি এই মাসে 100 সাপ্লাই হবে, আমি মনে করছি আমার ইন্ডাস্ট্রিতে লোক আরো 20 জন এই মাসে আমি এমপ্লয় করব। এইভাবে কেউ 2000, কেউ 3000। তার অর্থ হলো যে আমরা বাড়াচ্ছি না, কিছুই বাড়াতে পারছিও না, কিন্তু আমরা সে স্ট্যান্ড স্টিল পজিশনে আসছি। স্ট্যান্ড স্টিল পজিশনে যদি থাকি তাহলে 2021 সালে আমরা মিডিল ইনকাম কান্ট্রিতে রূপান্তরিত হব কিভাবে? কেননা রূপান্তরিত হতে গেলে যেমন মেট্রিকের পর গ্রাজুয়েশন, এই না ইন্টারমিডিয়েট হয়, তারপরে গ্রাজুয়েশন হয়। এই যে গ্রাজুয়েশনটা আমাদের মিডিল ইনকাম কান্ট্রি, এই যে এলডিসি থেকে মিডিল ইনকাম কান্ট্রি, এই গ্রাজুয়েশনটা টাইম বেশি লেগে যাবে এবং আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটের টাইম মতো বুঝতে পারবো না। সুতরাং এইটাই যে ক্ষতি, এই ক্ষতি এই মুহূর্তে চোখে না লাগলেও এইটা হলো লং টার্ম যে আমাদের লস হচ্ছে, সেইটা আমাদের একটা বিরাট করে দেবে, আমাদের সম্ভাবনাকে দ্বার বন্ধ করে দেবে। সেই হিসাবে আমি বলতে পারি যে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় চললে আমাদের মনে হয় বাজেটও এসে যাবে, সবকিছু যত ক্ষতি করার চেষ্টা যেই করুক না কেন অত ক্ষতি করতে পারবে না। তবে সেই দিন আমি অনেককে বলেছি আর কি, এরপরে
কথা ওই বলছেন যে এত কিছু করলেন, সাদা পতাকা দেখালাম, তারপরে ফ্ল্যাগ দেখালাম, তারপরে করলাম। সেদিনও কিন্তু অনশন করে আমি সেই ষোলকিয়ার মৌলানা সাহেবের সাথে মোনাজাত করেছি। মোনাজাতে সবাই বলে যে এটা নতুন আঙ্গিকে আপনারা দেখলাম। আমি বললাম যে কি করব, কেউ তো শোনে না কিছু, কেউ না শুনলে আমরা একমাত্র আল্লাহ গফুরুর রহিমই শোনাতে পারে। এই চিন্তাটা করে সেই দিন করেছি। কিন্তু এইটা কিন্তু বিজনেসম্যানদের না, এই রকমের আমাদের নিরাশায় ভোগার কথা না। যদি আমরাই নিরাশায় ভুগি তাহলে দেশও কিন্তু একদিন, দেশের উন্নতি, উন্নয়ন, দেশের অগ্রগতি, দেশের গ্রোথ কিন্তু থেমে যাবে। সেই চিন্তাটা করে আমরা ব্যবসায়ী সমাজের কাছে সবসময় বলে আসতেছি যে আমাদের চুপ করে বসে থাকলে হবে না, রিস্ক নিতে হবে। এখন কিন্তু মানুষ রিস্ক নেওয়া শুরু করেছে, কিছুদিন থেকে রিস্ক নেয়, আজকে 15-20 দিন থেকে রিস্ক নেওয়া শুরু করার ফলে আমাদের গ্রোথ রেটটা যা পড়ে যাওয়ার কথা ছিল, ইনশাল্লাহ গ্রোথ রেট সেভাবে পড়বে না। আমি আপনারা একটা কথা বলি, জাপানের প্রাইম মিনিস্টার আসার কথা এবং কর্ণফুলীর নিচে যে টানেল, চায়নার প্রাইম মিনিস্টার আসার কথা এবং যে টানেলটা হওয়ার কথা 5 লেনের টানেল, এই টানেলের উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এই ভিত্তিপ্রস্তর দিলে আমাদের কক্সবাজারে যাওয়ার পথে 70 কিলোমিটার কমবে। আর যে সিল্ক রুট করতে চাচ্ছি, কানেক্টিভিটি করতে চাচ্ছি আমরা কুমিং হয়ে মায়ানমার হয়ে, সেটা চিটাগাঙে এই টানেল দিয়ে ভিতরে ঢুকবে। সুতরাং এইটা যদি ধরেন উনি যে মাসে আসার কথা তার যদি 3 মাস বা 6 মাস পরে আসেন, তাহলে এই 6 মাসে তো আমরা পিছনে পড়ে গেলাম। এই জাতীয় পিছনে পড়তেছি, কিন্তু মানুষ যা ভাবে দেশের, আমি এটা বলবো না, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি যেখানে পুষতো সেইটা পুষতে পারতেছে না, অভিষ্ট লক্ষ্যে পুষতে পারতেছে। কখনো না কখনো অবশ্যই পুষবে, কেননা কিছু টাইম বেশি লাগবে, কিন্তু পুষবে। কেননা ওই যে সবচাইতে বড় হলো বাংলাদেশে মানুষ যেভাবে সেই 30 লক্ষ মানুষ জান দিয়ে যেভাবে যুদ্ধ করে করেছিল, এই বাংলাদেশ একটা দেশ যে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে। সুতরাং আমরা ব্যবসার জন্যও কিন্তু ওই স্টেজে যেতে পারি। এবং আমাদের খেলোয়াড়রাও বলেছে, মাশরাফি বলেছে যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এবার শেষ যুদ্ধ করে যাব। সুতরাং বাঙালি জাতি বীরের জাতি, দেখতে আমরা খুব বড় সড়ো না হইলেও পাঞ্জাবের মতো ইসের মতো, কিন্তু আমরা কোনো সময় কিছু ভয় পাই না। এটা আমার কথা হলো যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই সময়টাতে সবচেয়ে বড় ঝড়টা বোধহয় ট্রান্সপোর্ট সেক্টর, মানুষের জীবনের উপর দিয়ে গেছে, ট্রান্সপোর্ট সেক্টরের উপর দিয়ে গেছে। একটু চিত্রটা বলবেন যে শুধু ট্রান্সপোর্ট না, আপনি যদি দেখেন সব সেক্টরের উপরে গেছে। আমি বলছি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে, বড়দের জন্য তো ধরেন তারা একটা সরকারের সাথে বোঝাপড়া করে তাদের 500 কোটির উপরে যারা আছে তাদের তার ইন্টারেস্ট রেট বা এগুলো তারা ঠিকঠাক করে নিয়েছে। কিন্তু এখন টাইম এসে গেছে, সেই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখেন সেটা একটু শুনতে চাই। আমার কথা হচ্ছে যে আমি সবচেয়ে পজিটিভ দেখি, কারণ একটা হলো তো কিছু হয়েছে, এখন টাইম হ্যাজ কাম টু লুক ফর দি রেস্ট। একটা পার্ট যারা বিগ ভলিউম কাজ করে তাদেরকে তো একটা রিলিফ দেওয়া হয়েছে, এখন রিলিফ দিতে হবে রেস্ট অফ দ্য কমিউনিটি, যেখানে সিংহভাগ লোক রয়েছে। তাদের জন্য ইমিডিয়েটলি আমাদের কি করতে হবে? ইমিডিয়েটলি আমাদের ব্যাংকের সুদের হার 9 আনতে হবে, আনতেই হবে। তারপর আর কি করতে হবে? এই যে 80 দিন 85 দিন বা 70 দিন যেই দিনই হলো, এই যে তারা যে ঠিক মতো কাজ করতে পারলো না, তাদের যে ব্যাংকের সুদ হয়েছে, এই সুদটা যে করে হোক তাদের মাফ করাতে হবে। ব্যাংকাররা যাবে সরকারের কাছে, তার সরকারের কাছে আবেদন করে এটা তারা একটা আন্ডারস্ট্যান্ডিং করে সরকারের সাথে রিলিফ দেবে কিংবা ব্যাক টু ব্যাক টাকা নেবে। থার্ড হলো যে এরা যে ডিফল্ট করে গেছে, যারা মনে করেন ওদের কারণে ডিফল্ট করে নাই, ব্যাংকাররা জানে যে কারা রেগুলার পার্টি কারা ইরেগুলার পার্টি। এখন যদি এই অবরোধ হরতালের জন্য এই ছোট ছোট পার্টিরা তারা যদি ডিফল্ট হয়ে যায়, তা আর নতুন টাকা নিতে পারবে না, তারা কোনোদিনই আর ব্যবসা হবে, এটা তার শেষ হয়ে যাবে। এখন আমাদের বিজনেস কমিউনিটি থেকে জোর দাবি তুলাতে হবে যে তাদের জন্য এই ডিফল্টটা 6 মাসের জন্য তাদের সুযোগ দিতে হবে, সো দ্যাট দে ক্যান এগেইন টেক মানি অ্যান্ড ডু দেয়ার জব। আজকে এই 3টা ইমিডিয়েট অ্যাকশন আমাদের বিজনেস কমিউনিটিতে নিতে হবে এবং সরকারকে বোঝাতে হবে, ব্যাংকারদেরকে বোঝাতে হবে। তবেই কিন্তু আমাদের যে গতিটা আছে, যেটা আমাদের আকরাম ভাই আমাদের লিডার যে বলছেন যে আমরা কিন্তু দমে যাব না, তো দমে যাদেরকে নিয়ে আজকে ইকোনমি, তাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। খালি বড়রা পেল আর অন্যরা পেল না, এটা ভুল হবে। এই জন্য আমার কাছে মনে হয় টাইম হ্যাজ কাম ফর আস টু সি হাউ উই ক্যান হেল্প the small and medium business people
হু আর দেয়ার, যারা আমার ইকোনমির সিংহভাগ। জি, এই ইস্যুটি যেটি বলছি, 500 কোটি, সেই সঙ্গে যেহেতু ব্যাংকিং সেক্টরের সঙ্গে আপনি আছেন, কর্ণধার একটি ব্যাংকের 500 কোটির উপরে সুদের প্রশ্ন এসেছে। 500 কোটির উপরে যখন টাকা যারা বড়োয়ার যারা, তাদের যখন সুযোগ হয়েছে, তখনই আমরা আমাদের দাবি তোলার সুযোগ হয়েছে। যদি স্টার্ট না করতো গভর্নমেন্ট বা ব্যাংকগুলো যদি স্টার্ট না করতো, তাহলে আমরা যেতে পারতাম না। সুতরাং কোনো অবস্থায় বলি না ওনাদের দিলেন কেন, আমরা বলেছি ওনাদের দিচ্ছেন, ওনাদেরও দরকার, ওনারা বেশি ইনভেস্ট করে, বেশি সহযোগিতা ওনাদের করতে হবে। কিন্তু সেই সাথে সাথে যখন 500 কোটি দিতে পারছেন, তখন 100 কোটি, 50 কোটি, 10 কোটি, 20 কোটি দিতে পারবেন না কেন? কেননা আমাদের দেশে জার্মানি স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স এসেছিল, ওনাদের বাসায় দাওয়াত করেছিল। উনি বলল, এবং পরে যাওয়ার দিন বলেছে যে আপনারা আরএমজিতে যে ইনকাম করছেন, আপনার দেশের ম্যান পাওয়ার এমন ম্যান পাওয়ার আছে 160 মিলিয়নের ভিতরে 60% উপরে হলো ইয়ং জেনারেশন। এই ম্যান পাওয়ার দিয়া এসএমই, বুঝতে পারেন, এসএমই ক্ষুদ্র এবং মধ্যম, এবং আমাদের এসএমই হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে বাংলাদেশে এমন স্টেজে আনা যায়, এবং এই ব্যাপারে ইটালি সাহায্য করবে। ইটালি আসছিল ফরেন মিনিস্টার, এবং বলছে যে আপনাদের রুরাল ইকোনমি সারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি আর জাপান যে উঠলো অনেক কষ্ট করে খেটে, এর ভিতরে এসএমই মানে সেক্টরের অবদান সবচেয়ে বেশি। তাই বলছে আপনাদের দেশে মেইন সেক্টরই হবে এসএমই, এবং সে এসএমই সেক্টর যদি স্ট্রং না হয়, তাহলে বড় ইন্ডাস্ট্রিগুলো, ওই যে উনি টাটারি করেন, সারা ভারতে টাটা, বাংলাদেশেও টাটা চলে। এই টাটা গাড়ির যারা ওনার, যে ফ্যাক্টরি, তারা সব স্পেয়ার্স বানায় না, তাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ থাকে। সুতরাং এসএমই গুলো হলো উইল অ্যাক্ট এজ এ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। আজ বাংলাদেশে যে আমাদের গার্মেন্টস হয়েছে, এই গার্মেন্টসে আগে কিন্তু অ্যাক্সেসরিজ বলতে কিছুই ছিল না এই দেশে, সবই কিন্তু বাইরে থেকে আনতে হতো, বোতামটা পর্যন্ত আনতে হতো, পর্যন্ত, এবং হ্যাঙ্গারটা পর্যন্ত আনতে হতো। এইগুলো কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে, এইগুলোই সবই এসএমই। সুতরাং আমাদের এসএমই সেক্টরের দিকে জোর দিতে হবে, এবং যে সাহায্যটা এসএমই সেক্টর কিন্তু অনেক অসুবিধায় পড়ে গেছে, সেজন্য আমাদের যে বেসিক স্টেটগুলো আছে সারা বাংলাদেশে, সেই স্টেটগুলো কিন্তু ভালো জায়গাগুলো ভালো মতো ব্যবহৃত হচ্ছে না। তাই সেদিন বিসিকের চেয়ারম্যানের সাথে আমাদের মিটিং হয়েছিল, তারা স্বীকার করেছে যে আমরা বঙ্গবন্ধু এটা করেছিলেন, এবং এখন যারা বর্তমানে আছেন, ওনরাও বর্তমানে সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার, ওনরাও কিন্তু এসএমইকে গুরুত্ব দিচ্ছে, এবং আমাদের যে কোনো অবস্থায় এসএমইর ব্যাপারে কোনো কথা বলতে গেলে ওনরা ব্যাংকে পর্যন্ত বলে দেন, এবং ব্যাংকের গভর্নর সাহেব সেদিন বলছে এসএমই সেক্টরের জন্য, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আপনারা লোন নিলে সেই লোনরা 5% রিফাইন্যান্সিং এর ব্যবস্থা আমরা করব, আপনারা 5% আনবেন, 10% আপনারা দিবেন। সুতরাং আমরা বলতে চাই যে বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার, সেই সরকারের যেটা ভালো যে করবে তার কথা বলতে হবে, ব্যবসায়ী বান্ধব সরকার। আর একটা কথা বলি, 6% গ্রোথটা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু হচ্ছে ওই যে যখন এই ছিল মানে তথাকথিত ওই যে এই কেয়ারটেকের সরকার, ও সময় গ্রোথটা কিন্তু হঠাৎ পড়ে যায়নি। সুতরাং আমরা বলছি গ্রোথ রেটটা যেভাবে আসছে, এরপরে যে সহযোগিতা এই সরকারের কাছ থেকে আমরা ব্যবসায়ীদের পাচ্ছি, আমরা তো আশা করছিলাম যে এই ইসের ভিতরে 2021 আগেই আমরা 8% চলে যাব। আর একটা হলো কথা যে যমুনা ব্রিজের আগে কিন্তু গ্রোথ আমাদের অনেক কম ছিল, এবার যদি পদ্মা ব্রিজটা হয় 1.5% গ্রোথ বাড়বে, এবং এটাও কিন্তু অনেক কারণে আমাকে ডিলে হয়ে গেছে। সুতরাং এই জন্য বললাম যে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন এখন যা, আমরা যে উঠতে শুরু করেছি, এই ওঠাটা আমাদের নিবেদন। মিস্টার মাতলুব, যেমনটা ওই যে ব্যাংকের সুদের, সেটা বলতেছি, ব্যাংকের সুদের ব্যাপার হলো যে ব্যাংক তো নিজের টাকা তৈরি করে না, আমি ব্যাংকার হিসেবে ব্যাংকারের পক্ষে বলছি না, তৈরি করে না, কিন্তু তাদের নিতে হয়, ডিপোজিট নিতে হয় পাবলিকের কাছ থেকে। সরকারের ডিপোজিট, আবার আমরা প্রাইভেট ব্যাংক যেগুলো আছি, এগুলো আমরা সরকারের ডিপোজিট খুব কম পাই, ওই যে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এরা যা পায় সেভাবে পাওয়া যায় না। সুতরাং
আপনার আর একটা হলো সরকারের যে সেভিং সার্টিফিকেট আছে, সরকারের যে মানে ডিপোজিটরি স্কিমগুলো আছে, এগুলোর রেট কিন্তু বেশি। এই রেট বেশি না এইগুলোর রেট যদি না কমে তাহলে আমাদেরও কমানো খুব কঠিন হয়ে যায়। তা আমরা বলতে চাই যে আমরা লাভ কম করবো ব্যবসায়ী ব্যাংক, কিন্তু তবুও আমরা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের যা কিছু করতে হয় আমরা করব। আমরা যদি ডিপোজিটে স্প্রেড আগে বলা হতো 4 থেকে 5 নিতে পারবেন, এখন আপনারা বলতেছি কোনো বড় পার্টি 10-11-র উপরে কেউ টাকা নিতে চায় না এখন বর্তমানে। সুতরাং আস্তে আস্তে ব্যাংকের রেট অনেক কমে গেছে, ভবিষ্যতে আরো কমবে এবং যত রকমের সহযোগিতা, কারণ আমরা তো দেশ নিয়েই তো ব্যাংক, সুতরাং এই ব্যাংক চালাচ্ছি আমরা দেশের মানুষরাই চালাচ্ছি। সুতরাং আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা যদি দেশকে ভালোবাসি, অবশ্যই আমরা ব্যাংক থেকে এইটা বলি যে এখন আমরা 9-10-এও দিচ্ছি। আমার ব্যাংকে তো ক্লিয়ার বলে দিচ্ছি যে 10-এর উপরে ইন্টারেস্ট নিয়েন না। বলে স্যার আমরা তো 8-9 নিচে কোনো ডিপোজিট পাচ্ছি না। আমাদের আপ তো 400-500 কোটি টাকা করছেন, এবার না 200 কোটি টাকা করবেন, কিন্তু ব্যাংক কমিয়ে দেন। সুতরাং আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মেয়েদের যত লোন দিয়েছি আমরা 10-এর নিচে দিচ্ছি, এসএমইতে 10-এর নিচে দিচ্ছি। এই যে এত বড় আরএমজি সেক্টর, এরা কত % ইন্টারেস্ট দেয় জানেন? সুতরাং এদের কথা বলতে চাই না, তাকে হিসাব করে দেখবেন অনেক। সুতরাং ব্যাংকে দিয়ে হবে না। দেশে ব্যবসা বাড়লে, ব্যাংকের ব্যবসা বাড়লে ব্যাংকে তখন ইনকাম, যদি 1000 কোটি টাকা কেউ ব্যবসা করে, সে যে রেট দিতে পারবে, যদি 5000 কোটি ব্যবসা করে তাহলে সে কমিয়ে দিতে পারে। ব্যবসা বাড়লে আমরা রেট কমিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে এই রেট কিন্তু নিম্নগামী, অনেক নিম্নগামী। উনি কত দেন আমি জানি না, কিন্তু আমি সরকারি ব্যাংকে কাজ করি, অগ্রণী ব্যাংকে আজকে 38 বছর একই ব্যাংকে আমি কাজ করতেছি। তারা কিন্তু কোনো অবস্থাতেই আমার 15%-এর নিচে আমার করতেইছে না। আমি ব্যক্তিগতভাবে বললাম, আমি 3-4 বার অ্যাপিল করেছি, কিন্তু সরকারি ব্যাংকে, বেসরকারি অত টাইম লাগে না। বোর্ড মিটিংয়েই যদি আমি চেয়ারম্যান হিসেবে বলি যে আমরা কমাই দিতে চাই, কেউ আপত্তি করে না। আমরা কমিয়ে দিয়েছি। সব প্রাইভেট ব্যাংকে কিন্তু এখন কমে গেছে। উনি প্রাইভেট ব্যাংকে কাজ করে কিনা আমি জানি না, যদি করে থাকে তাহলে ওনার ইন্টারেস্ট জিজ্ঞেস করেন, অনেক কমে গেছে আগের চেয়ে। আমি সবচেয়ে আগে ধন্যবাদ জানাই যে আমাদের ব্যবসায়িক লিডার আকরাম ভাই একটা ব্যাংকের চেয়ারম্যান হয়েও ব্যবসায়ীদের স্বার্থে, ব্যাংকের স্বার্থ উনি কমাতে রাজি আছেন। এই জন্য আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। সেকেন্ডলি হচ্ছে যে ইয়েস, একদিন আমারই একটা লিজ কোম্পানি সোনালী ব্যাংক থেকে 21%-এ টাকা জমা নিয়েছিল। সেটা এখন নামতে নামতে সাধারণ মানুষের জন্য এখন 14, 15, 16 এখন চলতেছে। আমি অনেক জায়গায় গিয়েছি। আমার নিজের যে কোম্পানি, আমরা বড় কোম্পানি, আমাদের অনেক টাকা নেই, আমরা ওনার ব্যাংক থেকেও টাকা নেই, এবং সেই ব্যাংকেও আমরা এখন রাফলি 12 থেকে 14-র মধ্যে, 12 থেকে 13-র মধ্যে হোভারিং করছে, যেটা আমাদের রেগুলার নর্মাল ব্যবসা। ওকে, আমরা ওদের চাপে রেখেছি যে আমাদের এটা 11-তে আনো। আমি ইদানিং একটা শর্ট টার্ম 6 মাসের ঋণ নিয়েছি একটা এক্স ব্যাংক থেকে 100 কোটি, তার মধ্যে 50 কোটি দিয়েছে 10, 50 কোটি দিয়েছে 10.5, তাও দিতে চায় না, বহু কষ্টে। তো 10, 10.5 তো নিয়েছি। তার মানে কি? তার মানে জিনিসটা কমছে। আই টোটালি এগ্রি উইথ ইউ। কিন্তু এখন যেটা আমাদের করতে হবে, সিঙ্গেল ডিজিটে আনতে 9% আনতে হবে, নট অনলি ফর এ স্পেশালাইজড সেক্টর বাট ফর এভরিবডি। এবং সেটা সম্ভব। আমি কয়েকটা ব্যাংকের এমডির সাথে কথা বলেছি, তারা কিন্তু, তাদের সাথে আমাদের ফর্মুলা তৈরি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এটা সামনে এই ফর্মুলাটা আগাবো। এটা কিন্তু আমাদের আকরাম ভাইয়ের বক্তব্যের মধ্যে কিছুটা ধাত চলে আসছে। এটা হলো কস্ট অফ ডিপোজিট। ওনারা যে প্রাইভেট সেক্টর টাকা যেটা নেন, সেইটা রেটের উপরে নির্ভর করে ওনাদের কত টাকা ছাড়বে। আরেকটা হচ্ছে যে ওনাদের যারা ডায়েটাররা আছেন, যারা ব্যাংকের মালিক, তারা কত প্রফিট চান। আজকে চেয়ারম্যানের মুখ থেকে পেয়ে গেলাম যে 400 জায়গায় তুমি 200 দাও, তাও আমি খুশি, ব্যবসায়ীদেরকে সাহায্য করো। ওয়ান্ডারফুল। এই অ্যাটিটিউডই আমরা চাই। এই মেন্টাল স্টেজ যখন আমাদের ব্যাংকের মালিকদের থাকবে, তখনই কিন্তু আমরা ব্যাংকের ইন্টারেস্ট 9 পাবো। কেন? আজকে যে কোনো জায়গায় আপনি সরকারি ব্যাংকে টাকা জমা রাখেন 6, 7, 8-এর উপরে কেউ দিতে চায় না। কিন্তু বিদেশে আপনি দেখেন 3% ওরা রেটে, ইন্টারেস্ট রেটে বহু ব্যাংক আছে। তার মানে কি? ওরা 3%-এর মধ্যে ওদের খরচ দেওয়ার পরও প্রফিট করছে। সো দ্য স্প্রেড ইজ মেবি অনলি 1.5। কিন্তু আমাদের এখানে ব্যাংকের যে একটা পলিসি ছিল, আমি তো 43টা ব্যাংকের সাথে কাজ করি, 43 ব্যাংকস। আই মে নট ওন এ ব্যাংক, বাট আই এম ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউজার অফ অল দ্য ব্যাংকস।
প্রত্যেকটা ব্যাংকের স্প্রেডের উপর নির্ভর করে তারা কত টাকা স্প্রেড দিতে চায়। বড় বড় কোম্পানি যেমন আমাদের কোম্পানি আছে, আমরা ব্যাংকের কাছে আমাকে একবার ফোন করতে হবে না টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু যারা ছোট কোম্পানি আছে, যাদেরকে বারবার তাদের পিছনে ফোন করতে হয়, খরচা করতে হয়, কস্ট অফ কালেকশন তাদের জন্য বেশি, তাদের জন্য 2-1% বেশি লাগে। কিন্তু যেটা ব্যাংকের মালিকদেরকে ঠিক করতে হবে যে আমরা 2% স্প্রেডে হ্যাপি, এইটা ওনারা যদি ঠিক থাকেন তাহলে 9% না আসার কোনো সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে, আমি খুশি যে ওমেন এন্টারপ্রেনারকে সরকার এইভাবে সাপোর্ট দিচ্ছেন এবং থোক বরাদ্দ বাজেটও দিয়েছেন যে তারা এত টাকা পর্যন্ত নিতে পারবে উইদাউট এনি কোল্যাটারাল সিকিউরিটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের ব্যবসায়িক অ্যারেনাতে মেয়ে ব্যবসায়ীরা কিন্তু ছেলে সে কোনো অংশে কম না, বরঞ্চ আমাদের চেয়ে কয়েক জায়গাতে তারা বেটার। এবং একটা জায়গাতে আমরা দেখছি আমাদের এফবিসিসিআই, উনি আমাদের সভাপতি আজকে, সেখানে কিন্তু মেয়ে ডাইরেক্টর খুবই কম। আমাদের মধ্যে এখন বোধহয় একজনই আছেন, কিন্তু আমাদের টোটাল কত 50 জন না, 48 জনের মধ্যে মাত্র একজন। ইট ইজ টু পুয়ার। আগামীতে উই নিড মোর ওমেন লিডারশিপ ইন দ্য এফবিসিসিআই। আমরা চাই যে অন্তত একটা সার্টেন 10% তো আসা উচিত অন্তত, সো দ্যাট দে কাম ইন টু দ্য মেইন স্ট্রিম অফ দ্য বিজনেস পলিসি মেকিং। লাস্টলি যেটা বলতে চাচ্ছি যে এই 64 জেলাতে আমাদের কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে প্রাইভেট সেক্টরে। কেন? কিছুক্ষণ আগে আকরাম ভাই বললেন যে বিসিক এত বছর থেকে চলছে, সেই আমাদের জাতির পিতা 74 শুরু করেছেন, কিন্তু এখনো আমি বহু জায়গায় গিয়েছি, আমি দেখি বিসিক কিন্তু সেভাবে গড়ে উঠতে পারছে না। আমাদেরকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে চাপ দিতে হবে, প্রাইভেট সেক্টর চাপ দিতে হবে। $23 বিলিয়ন আপনি রপ্তানি করছেন গার্মেন্টস, তার কোটি কোটি টাকার মেশিন, একটা সেলাই মেশিন আমরা এখনো বানাতে পারি না। ওয়াই? ভারতে দেখেন মেরিট মেশিন, ওদের সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইউজ করছে। আপনি ভিয়েতনামে যান, থাইল্যান্ডে যান, প্রত্যেক জায়গায় সেলাই মেশিন বানাচ্ছে। আমাদের সেলাই মেশিন কোথায়? আমরা চায়না থেকে নিয়ে এসে জোড়া দিয়ে কিংবা একটা ওই কাঠের একটা সেলাই বসানোর জায়গাটা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। নো, টাইম হ্যাজ কাম ফর আস টু মেক, যেটা আকরাম ভাইয়ের বক্তব্যের মধ্যে এসে গেছে, যে আমাদের ছোট ছোট এইসব শিল্প বানাতে হবে যেখানে আমাদের সারা দেশটা আমাদের ফ্যাক্টরি হবে। হোল কান্ট্রি নিডস টু বি এ ফ্যাক্টরি। আজকে আমি টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম, ওখানে আমি দেখলাম কোনো শিল্পই নাই, একটা লোক ছোট্ট একটা প্লাস্টিকের ফ্যাক্টরি করছে, পাইবার আর কিছুই নেই। ওয়াই? প্রত্যেক জায়গায় আমাদের হাত কর্মী আছে, প্রত্যেক জায়গায় নলেজেবল পিপল আছে, তাদেরকে ব্যবহার করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য রোল অফ দ্য বিজনেস কমিউনিটি। আমাদেরকে তাদেরকে সেই জিনিসটা ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে। আকরাম ভাইয়ের থিঙ্কিং প্রসেস ইজ দ্য রাইট ডিরেকশন। আমি একটা কথা বলি যে আপনি ব্যাংকের কথা তো বললেন, শুধু ব্যাংক কমিয়ে দেবে, কিন্তু ব্যাংকের ক্লাসিফাইড লোন কত চিন্তা করেন। যদি 50,000 60,000 কোটি টাকা ক্লাসিফাইড লোন থেকে থাকে, তো এই টাকার প্রভিশন ঘাটতি কি করে ব্যাংক রাখবে? বাংলাদেশ ব্যাংক বলে প্রভিশন ঘাটতি রাখতে, আর ওইগুলোর ইন্টারেস্ট ক্লাসিফাইড লোন সেটা কেন মানে সেটা তো ব্যবসা করতে পারে নাই, কিংবা অনেকে ক্লাসিফাইড লোন হয়ে যায় কেমনে, আমাদের নিজেরও দোষ আছে। কেননা একজন দেওয়ার ক্ষেত্রে ইরেগুলারিটিস কিছু আছে, যে সুযোগটা অনেকে নেয়, আবার অনেকে আছে দায় থেকে না পেরেও কিন্তু ক্লাসিফাইড হয়। অনেকে আছে গাড়ি বাড়ি অনেক গেছে, যে ইন্ডাস্ট্রি না মেশিনারি না এনে আমরা গাড়ি কিনে ফেলছি, বাড়ি করে ফেলছি। অনেকে আছে যে বলতে হয় যে এইসব টাকা দিয়ে কানাডায় সেকেন্ড হোম করছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করছে, এগুলোতে ঘটেনি তা না। আবার সেই ব্যবসায়ীরাই কিন্তু বাংলাদেশকে আজকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরা তো অত্যুক্তি হবে না। সেই জন্য বলি ব্যাংকের দিকে খালি চাপ দিলে হবে না, ব্যাংক যে বিপদে আছে ওটাও কিন্তু দেখতে হবে। কেননা ব্যাংকের যে অবস্থা এখন, আপনি হিসাব করে দেখেন, অন্য বছরের তুলনায় 40-50% ব্যাংকের প্রফিট কমে গেছে। ওই যে সব টাকা ক্লাসিফাইড হয়ে গেছে ওগুলো পাওয়া যাচ্ছে না, ওগুলো ইন্টারেস্ট খালি বাংলাদেশ ব্যাংক বলে ইন্টারেস্ট বন্ধ করে দেন, বন্ধ করে দেন, ওইগুলো ইনকাম দেখাবেন না। আমরা অনেক সময় যে টাকা ক্লাসিফাইড হয়ে গেছে তারও কিছু কিছু অংশ আমাদের ইন্টারেস্টের ভিতরে, তার ইন্টারেস্ট এসে যায়। এগুলোর জন্য এখন খালি বলি ব্যাংকে বললে হবে না। আমি কথাটা বলার অর্থ, ব্যাংকও অনেক বিপদের ভিতরে আছে। এই বিপদের ভিতরে আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি যে কি করে আমরা করব। এই যে আমি বললাম, একটা জাপানি আজকে আসছিলেন ডক্টর ওবাসেওয়া, সে বলল
যে আমাদের জাপানে আমরা জাপানে কিন্তু চীনে 12,000 ইন্ডাস্ট্রি মানে প্রজেক্ট করে দিছি চায়নাকে, এবং চায়না উঠছে জাপানকে দিয়ে। এখন জাপান বলতেছে চায়নাকে তো অনেক উঠিয়েছি, এখন আমরা আর একটা দেশ চাই, ওয়ান চাই, চায়না +1, সেইটা উই লাইক টু সি বাংলাদেশ। এই কথা আমি আর এক জায়গায় বলেছি। চায়না এবারে যে BCM এর ফোরাম হলো, সেই ফোরামে আমরা যাওয়ার আগে ভেবেছিলাম we have to fight to get the investment from China and India, কিন্তু ওখানে যেয়ে দেখলাম উল্টা, they are fighting each other who will come in Bangladesh. বাংলাদেশে যদি এই 2 মাস, এই 80 দিন যদি এই রকমের অবস্থা না যেত, তাহলে আপনারা কথা বলি যে এই 80 দিনের মধ্যে বাংলাদেশের অর্থনীতির চেহারা, ইনভেস্টমেন্টের চেহারা অনেক বেড়ে যেত। তারপরেও আমরা আশাবাদী যে এই ধাক্কা সামলিয়েও আমরা সামনের দিকে বাড়তে পারবো এবং আমাদের ইনভেস্টমেন্ট আসবে। কেননা তারা বলে যে বাংলাদেশ 160 মিলিয়ন পিপল ক্যান প্রডিউস অ্যান্ড ক্যান কনজিউম। যখন প্রডিউস আর কনজিউম করতে পারে তখন এন্টারপ্রাইজ হতে পারে, কেননা মাল তৈরি না করলে তো আপনি কনজিউম করতে পারবেন না। ওরা বিশ্বাস করে যে আপনারা হোয়াই ইউ আর লুকিং ফর FDI অনলি, কেননা আপনার দেশেই তো ইনভেস্টমেন্টের জায়গা আপনাদেরই আছে। সুতরাং আমি বলতে চাই যে বাংলাদেশের লোকের অবস্থা এমন হয়েছে এবং আমাদের ছেলেরা, মেয়েরা এবং ইয়ং জেনারেশন এত কর্মদক্ষ, এন্টারপ্রাইজিং, যে তাদের দিয়ে এই দেশে অনেক কিছু লোকাল ইন্ডাস্ট্রি হতে পারে বিদেশের দিকে না তাকাই, কিন্তু বিদেশে তাকাতে হবে, টেকনিক্যাল নোহাউ আমাদের অবশ্যই আনতে হবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য আনতে হবে। এবং আজকে ওরা বলল যে মিরসরাইতে এবং আনোয়ারায় আর হইল যে মানে বগুড়ার কি নাম জানি ওটা বললো, এই 3টা জোন এয়ার মার্ক করা হয়ে গেছে ফর ফরেন ইনভেস্টর, একটা চায়না, একটা জাপানের জন্য। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদের একটা মিটিংয়ে বলেছে, প্রাইভেট সেক্টরকে বলেছে, ইউ ব্রিং দি ইনভেস্টর, আই উইল গিভ দি ল্যান্ড, বাট দে হ্যাভ টু ডেভেলপ দি ল্যান্ড, দে হ্যাভ টু সেট আপ দি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু ন্যাশনাল লেভেলে যে ইনফ্রাস্ট্রাকচার হবে সেইটা জাপান তার ফ্যাক্টরির জন্য করে দিবে না, ওটা আমাদের দিতে হবে। কিন্তু ইনসাইড দি ফ্যাক্টরি যত ডেভেলপমেন্ট দরকার ওটা ওই ইনভেস্টররা করবে। ওই যে ক্যাপটিভ জেনারেটিভ বলে না, ওই জাতীয় যত কিছু আছে, তোমার পার্ক করতে হয়, স্কুল করতে হয়, কলেজ করতে হয়, তোমার ওয়াসার মতো পানির ব্যবস্থা করতে হয়, এগুলো তোমাদের করে নিতে হবে। কিন্তু জায়গাটা আমরা দিব এবং 20টা স্পেশাল ইকোনমিক জোন বাই দিস টাইম মার্ক করা হয়েছে। এই 20টা ভিতরে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, দেখবেন দেশ কোথায় চলে যায় এবং আমাদের দেশের ব্যবসায়ীরা এটা করতে পারে। সেই জন্য আপনার কাছে আমরা নিরাশা, উনিও যেমন আশাবাদী, আমিও আশাবাদী। কালকে খেলার জন্য যেভাবে আশাবাদী, এই সারা দেশের অর্থনীতির ব্যাপারে, উত্থানের ব্যাপারে, 2021 সালের ভিতরে মিডিল ইনকামের দেশ হওয়ার ব্যাপারে আমরা কিন্তু আশাবাদী এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তবে আমাদের সনির্বন্ধ অনুরোধ, দেশকে যখন সবাই ভালোবাসেন, খেলা জিতে যখন আমরা সব শিথিল করতে পারি, তাহলে দেশের উন্নয়নের জন্য কেন আমরা শিথিল করতে পারি না? তাই বলি যে সব এইগুলো বন্ধ করেন। আগুনে পড়ার মরাটা দেখে খুবই খারাপ। যেমন আপনি সম্প্রতি বলেছেন যে আগে সহিংসতা বন্ধ করুন, পরিস্থিতি স্বাভাবিক হলে সংলাপে আমি বলছি, তাহলে তো প্রেসার ক্রিয়েট, অবশ্যই প্রেসার ক্রিয়েট হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার কি আপনাদের কথা শুনবে বা 20 দলীয় জোটই কি আপনাদের কথা শুনবে? আর এখন যদি সংলাপের কথা আপনারা বলেন, কি নিয়ে সংলাপ হবে বা কেন সংলাপ হবে, এবং সেটি যদি প্রয়োজনীয়তা এখন থাকে তাহলে আগে কেন আপনারা বলেননি? না, আমরা বলি নাই। আমরা শোনেন, তাহলে হবে কি, আমরা ইলেকশন হয়ে গেল, স্বীকার করল, একটা বছর ভালো চললো, হঠাৎ করে যে 5 তারিখে এরকম শুরু হয়ে যাবে, আর এর সিগন্যাল পেলে আমরা আগে থেকেই না কথাবার্তা মানুষের সাথে বলতাম। কিন্তু তারা প্রশ্ন আগে থেকেই করছেন। তারা প্রশ্ন যতই করুক, আপনারা মনে করেন যে এরকম একটা আন্দোলনের মধ্যে তারা যাবে, ঢুকে পড়বে? তারা যতই করুক, কোন দেশ, তারা বলেছিল যে আমাদের সংগ্রাম করতে হবে না, বিদেশিরাই এটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যখন দেখলো চীন ওনাকে দাওয়াত করে নিল, আমাকে দাওয়াত করে নিল, আমেরিকা স্বীকার করে নিল, ইউকেতে দাওয়াত করে নিল, সব দেখার পরে ভাবলো যে এইগুলো দিয়ে তো কিছু হবে না, তাহলে আমরা ধ্বংসাত্মক কিছু করে ঠেকাতে পারি কিনা। তবে এটা কথা, এই যত ধ্বংসাত্মক করে এগুলো হবে না, এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে গেলে হতে হবে। কেননা মানুষের এখন ধ্বংস ভয় পাচ্ছে না। তাহলে আপনারা সংলাপের জন্য, আমরা বলতে সংলাপের জন্য না, ওই জাতীয় সংলাপ আমি বলি না। আমি বলেছি কি, যে যদি আপনারা এটা বন্ধ করেন,
তাহলে একটা মানুষ তখন প্রশ্ন করে, এরা শুরু করেছিল, বন্ধ করছেন। এখন সরকারের সিকিউরিটি দেয়া, যেমন সরকারের দেশের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করাও তাদের দায়িত্ব। কেননা তারা যদি ভবিষ্যৎ ডেভেলপমেন্ট চায়, যদি 2021 সালে মিডল ইস্টার্ন কান্ট্রি যেতে হয়, তাহলে তো শান্তির দরকার। শোনেন, all sorts of peace is the precondition for all sorts of development. সুতরাং পিস তো মেনটেন করতে হবে, এটার দায়িত্ব সরকারের। সুতরাং যখন তারা পিস মেনটেন করবে, তখন সরকারের এই দেখে মেনটেন করা, তারা পিস তারা সব বন্ধ করে দিল, তখন সরকারের একটা প্রশ্নই মানুষের কাছে আসবে যে এখন সরকার কি করবে, এই প্রশ্ন এসে যাবে। ওইটা ছিল আমার কথা। কিছু যোগ করবেন? অনেকগুলো প্রসঙ্গ সব জায়গায় আমি একটু ব্যাংকিং আসি, এর আগে যে প্রসঙ্গগুলো বলেন সেখানে আপনারা কন্ট্রিবিউট করবার অনেক সুযোগ আছে। আমি একটু ব্যাংকিং এ আসি। উনি স্টার্ট করেছিলেন ব্যাংকিং নিয়ে, যে অনেক ব্যাড ক্লায়েন্টস এর জন্য ওনাদের ক্লাসিফাইড লোন থাকে, তার জন্য ওনাকে কিছু প্রভিশন রাখতে হয়। আই টোটালি এগ্রি উইথ হিম, কিন্তু ওনাকেও একটা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বুঝতে হবে, ওনার ম্যানেজমেন্টটা যদি ব্যাড ক্লায়েন্টের জন্য নিউ ক্লায়েন্টদেরকে বা গুড ক্লায়েন্টদেরকে পেনালাইজ করে, তাহলে ইট ইজ আনফেয়ার ফর দ্য নিউ ক্লায়েন্টস। ওনাদেরকে এমন করে লোন দিতে হবে যাতে ব্যাড ক্লায়েন্টস ফর্মেশন না হয়, এবং তাদেরকে সেভাবে প্রোটেকশন রাখতে হবে। দেয়ার নন পারফরমেন্স লোন মাস্ট বি অ্যাজ লো অ্যাজ পসিবল। ইটস পাবলিক মানি, দে ক্যানট পেনালাইজ দ্য নিউ ক্লায়েন্টস। এগুলো আমার কথা। বাট আই টোটালি এগ্রি উইথ আকরাম ভাই, যে যদি হয়ে গিয়ে থাকে তাদের প্রভিশন না রাখলে তখন তাদের তো বাঁচতেই পারবে না। গেল এক। 2 নম্বর যেটা আমি বলতে চাই সেটা হলো যে আজকে জানেন আমাদের আকরাম ভাই, হি ইজ এ ভেটারেন বিজনেসম্যান। আজকে উনি পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু একটা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি বা লিজিং কোম্পানি চালাতে পারেন, বাট সেই সুযোগ কিন্তু সরকার আজকেও আমাদের দিচ্ছে না। টাইম হ্যাজ কাম ফর আস, উই ওয়ান্ট আওয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওপেন। আমি একটা ডেলিগেশন পাঠিয়েছিলাম, আমি নিজে গেছিলাম উগান্ডাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাজেশনে, যে ফুড সিকিউরিটির জন্য ওখানে আমরা কাল্টিভেট করতে পারি কিনা। 10,000 হেক্টর জমি উগান্ডাতে আমরা একটা প্ল্যানিং করে আসছিলাম। তখন আমরা 2 বছর খাটাখাটির পরেও আমরা সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা পেলাম না, 12, 14, $15 মিলিয়ন পর্যন্ত নিতে পারলাম না। ইদানিং আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছে শুনতে পেয়েছি, গভর্নরের শুনতে পেয়েছি যে তারা কেস টু কেস বেসিস কিংবা তারা এখন অ্যালাউ করবে ফরেন ফান্ডস। আমি ইমিডিয়েটলি ডেলিগেশন পাঠিয়েছি গাম্বিয়াতে, এবং তারা 10 দিন ছিল ওখানে। তারা ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং এবং 10,000 হেক্টর জমি দেবার জন্য প্রস্তুত। তারা 90% মুসলিম এবং ছোট্ট দেশ, এবং তারা ইংরেজি কথা বলে। এখন কিন্তু আমাদের আকরাম ভাইকে কাজ করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতেই হবে, সেটা কেস টু কেস বেশি দিতেই হবে। বলতে হয়, আপনি ছিলেন না, ছিল মাননীয় অর্থমন্ত্রী, বললেন যে আমরা তো 22-23 বিলিয়ন আমাদের হয়েছে, রিজার্ভ হয়েছে, এই রিজার্ভটা 25-এর উপর উঠলে আমরা অ্যালাউ করবো, এই কথাটা কিন্তু উনি বলেছেন। এখন মমতা জি আসছিলেন, তখন আমরা যমুনা থেকে মিটিং এ ছিলাম, তখন এইটা যখন একজন ফাইন্যান্স মিনিস্টারকে বলছে, ফাইন্যান্স মিনিস্টার আমাকে ডেকে বলেন, এই তোমাকে কে বলছে এটা? আমি তো এখনই দিতে রাজি আছি। এখন আমি আর আপনি দুইজনে দাঁড়ানো ছিলাম, উনি গাড়িতে উঠতে, উনি কিন্তু বলছে এখন কিন্তু আমি 25 পর্যন্ত ওয়েট করো না, কেস টু কেস বেসিস তোমরা নিয়ে আসো, আমরা দিব। তা আমি আমার লিডারকে বলছি যে আমরা বিদেশে ইনভেস্ট করতে চাই, আমাদের দেশে ইনভেস্ট করব। একটা আমাদের যারা লেবার ক্লাস যারা যাচ্ছে, যারা গায়ে খেটে কাজ করছে, তারা আমাদের 10, 15, 14, $15 বিলিয়ন পর্যন্ত তারা নিয়ে আসতেছে, আরো বেশি আসতেছে। আমরা যারা ব্যবসা করি, শিল্প করি, আমরা যদি বাইরে যাওয়ার সুযোগ পাই, তাহলে আমরা বহু গুণ টাকা নিয়ে আসতে পারবো। 1, 2 গুণ হচ্ছে যে অন্যান্য দেশে দেখেন ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু বিদেশে গিয়ে ইনভেস্টমেন্ট করছে। এই ভিয়েতনামের লোক, আপনার থাইল্যান্ডের লোক সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, মালয়েশিয়ার লোক ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। কদিন আগেও তো মালয়েশিয়ার চেয়ে আমরা বেটার ছিলাম। আজকে আমাদের যে আইকিউ লেভেল আছে, যে ব্রেইন আছে বাংলাদেশে, ওয়ান্ডারফুল। আপনি এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, ভারতীয় ডেলিগেশন নিয়ে আসছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস দিকে ওরা বসে পড়ছে, বলে কি অবস্থা, এই হিউজ 14,000, 15,000, 20,000 লোক কাজ করছে, কি সুশৃঙ্খল ভাবে কাজ করছে। এই যে এক্সপার্টিসটা আমাদের কাছে রয়েছে, এই এক্সপার্টিসটা এখন টাইম এসে গেছে ফর আস টু ইউটিলাইজ। পাশের দেশ $3 ট্রিলিয়ন ইকোনমি, আমার দেশ আজকে টানাটানি করে 3,00,000 কোটি টাকার ইকোনমি হয়েছে। দ্যাটস নাথিং কম্পেয়ার টু আমরা ওখানে গিয়ে উইন করে আসতে পারবো, আমরা বিদেশে গিয়ে উইন করে আসতে পারবো। এই সুযোগটা এখন টাইম আসছে। আমার মনে হয় আমাদের বিজনেস লিডার আছেন, উনি এই সুযোগে আমাদের সুযোগ করে, সুযোগ ওনাদের যেমন আছে, আমাদের আরো সুযোগ আছে। বিদেশি
মানে রেমিটেন্স বেশি, ওটা যেটা আনবেন ইনভেস্ট করে ওরাও রেমিটেন্স এর মতোই, কারণ আমরা ওইখানে ইনকাম করে তো এখানে নিয়ে আসবো। তো কথা হলো তো এই রেমিটেন্সের ব্যাপারে সেদিন ফিলিপাইন চেম্বার বাংলাদেশ আর ফিলিপাইন চেম্বারের সাথে আমার ঢাকার চেম্বারের সাথে মিটিং না, আরেকটা ওই চেম্বারটা ঢাকা চেম্বারে মিটিং করেছিল। সেখানে আমাকে তারা বলল এবং আমি দেখলাম হিসাব করে তারাও, যে তারা যেখানে 10 মিলিয়ন মানে 8 মিলিয়ন মানে 80 লাখ লোক পাঠিয়ে যে ইনকাম করছে, আমরা 12 মিলিয়ন লোক পাঠিয়েও তার চেয়ে কম ইনকাম করছি। কেননা আমাদের ওয়ার্কফোর্সরা খুবই স্কিল না। এই স্কিল পাওয়ারের জন্য হয়েছে কি, আমাদের যে লোকরা বাইরে আছে, যদি আমরা ট্রেনিং ইনস্টিটিউট করে আমরা সেইভাবে লোক পাঠাতে পারতাম, তাহলে আমাদের ইনকাম অনেক বেশি। অসুবিধা ট্রেনিং সেন্টার অভাব আছে। ওরা বলল ফিলিপাইনরা, ওরা হলো সবচাইতে সার্ভিস সেক্টরে উন্নত হলো ফিলিপাইন, এবং বিদেশের যত হসপিটাল দেখবেন সেটা নার্সরা কিন্তু ফিলিপাইনের বেশি, এবং ওয়ার্কফোর্স মিডল ইস্টের যে বাড়িতে কাজ করে সেখানেও ফিলিপাইনও আছে, বিশেষ করে মুসলমান পারে তারা ফিলিপাইন থেকে নেয়। তার বলতে চাচ্ছিলাম, ওনারা যদি ইনভেস্ট করবেন, ওই ইনভেস্টমেন্ট যদি এখানে সরকার অ্যালাউ করে, ভালো এন্টারপ্রিনিয়র হয়, তাহলে ওইখান থেকে ইনকাম আনতে পারবে। যেভাবে আমাদের ভাইরা বোনেরা ইনকাম সেইভাবে করতে পারছে না, এবং গভর্নমেন্ট চাচ্ছে ডিস্ট্রিক্টের লেভেলে আমাদের কিন্তু একটা ট্রেনিং সেন্টার হবে। ফিলিপাইনের তারা এসেছিল অ্যাম্বাসিডর সহ, তারা বলল উই আর রেডি টু সেট আপ ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ to train the labor force, workforce, those who are going to outside the country to earn foreign exchange. সুতরাং এটাও আমাদের কিন্তু একটা সাইড আছে, এটা উন্নতি করার জন্য ব্যবস্থা আছে। এবং আপনার একটা দেখেন, আগে কিন্তু লোক যেতে যে টাকা পয়সা লাগতো, যে হ্যারাসমেন্ট হতো, এখন কিন্তু সেটা অনেক কমেছে। কেননা আমরা উপলব্ধি করছি, অনেক অবিচার করা হয়েছে ডেইলি এই যে গরিব লেবারদের, ওই লেখাপড়া জানে না বলে টিপসই দিয়ে যেতে চায়। সুতরাং তাদের মালয়েশিয়া যেতে আগে 3-4 লাখ টাকা লাগতো, 5 লাখ টাকা লাগতো, এখন মালয়েশিয়া যেতে কয় টাকা লাগে। সুতরাং এইসব দিকে আমরা চিন্তা করি যে আমাদের রেমিটেন্স অনেক বাড়বে। আর একটা কথা হলো, রেমিটেন্সের কাছে আমি বেশি কৃতজ্ঞ তাদের কাছে, যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন মেলডাউন হয়, তখন ইকোনমিক মেলডাউন হয়, তখন কিন্তু আমাদের দেশে ভাইরা রেমিটেন্সের টাকা পাঠাতে কখনো ভুল করেনি। সেই জন্যই কিন্তু আমাদের গ্রোথটা ওই সমস্ত ওয়েস্টের চাইতে আমাদের গ্রোথ, ফরেন এক্সচেঞ্জ, ফরেন মানি ইনকামের ব্যাপারে আমাদের অবস্থান অনেক ভালো ছিল। সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই, এবং এইটাই আমার কথা যে আমাদের ট্রেন স্কিল ওয়ার্কারদের পাঠাতে চাই, এবং হোয়াইট কালার অনেকেই করে, চাকরি করে, আমাদের দেশের লোকের খুবই অভাব। সেরা 10টা ওয়ার্কারের চাইতে তারা বেশি কামাই করে। এবং আমাদের এ ব্যাপারে আইটি সেক্টরটা যে কাজ করছে যেভাবে, আউটসোর্সিং এ কিন্তু বাংলাদেশ এখন অবস্থান খুব ভালো। 25 মিলিয়ন করেছে ইনকাম, ওরা বলছে আমরা 100 মিলিয়ন ইনকাম করতে পারবো নেক্সট ইয়ারে। সুতরাং আউটসোর্সিং এর ব্যাপারে এ কথা এতগুলো বলার অর্থ কি, আমাদের ফিউচার ইজ ব্রাইট, এবং আমাদের ইয়ং ফোর্স ইজ ভেরি ব্রাইট এবং এনার্জেটিক। তারা অনেকটা এন্টারপ্রাইজিং এবং ইজিলি ট্রেনেবল, ইজিলি অ্যাডাপ্টেবল। বাংলাদেশে এখন ছেলেমেয়েরা অনেকেই ইংরেজি কথা বলতে পারে। সুতরাং এই জন্য আমি আজকে এখানে বসে এইটাই আশাবাদ ব্যক্ত করছি যে এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 80 দিন 90 দিন বোমা মেরেও কিন্তু ঠেকাতে পারে নাই, বোমা মেরেও কিন্তু ঠেকানো যায় নাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় টাইম হ্যাজ কাম। অপোজিশন বা এজিটেশন যারা করছেন তাদের শুভ বুদ্ধি হবে, হরতাল অবরোধ বন্ধ হবে, দেশকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসবে। আমি না, আপনি না, আকরাম ভাই না, সবার আগে দেশ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণটা মিস্টার আব্দুল মাতলুব আহমদ এবং মিস্টার কাজী আকরাম উদ্দিন আহমেদ। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক, কথা বলছিলেন দুজন ব্যবসায়ী নেতা এবং অবরোধ হরতাল যেটি নিয়ে তারাই সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন। তারাই আবার আজকে বলছেন যে
ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন এবং বাংলাদেশকে দমিয়ে রাখা সম্ভব নয় কোনো কিছুর মধ্য দিয়ে। তবে তাদের আকাঙ্ক্ষা, তারা বর্তমান নিয়ে খুব একটা চিন্তিত নয়। যে টার্গেট বাংলাদেশের ছিল প্রবৃদ্ধির যে টার্গেট, সেটি হয়তো অ্যাচিভ করা সম্ভব হবে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে, কারণ আজকের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এটি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে একটা নেতিবাচক প্রভাব রাখবে। সেজন্য ওনাদের একটাই চাওয়া রাজনীতিকদের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, একটা নিরবিচ্ছিন্ন রাজনৈতিক স্থিতিশীলতা। আর আজ বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে ভারতের। আমরা জয় চাই, তার চেয়ে বড় কথা আমরা একটা ভালো খেলা চাই। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি যেমনটা বলেছেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়বেন। এটি আসলে আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে থাকা উচিত, দেশের জন্য, সবার উপরে যেহেতু দেশ। এবং আমরা আশা করব যে এই 11 জন যারা মাঠে থাকবেন, সবাই মিলে একাট্টা হয়ে দেশের জন্য লড়বেন, খেলবেন। একটি ম্যাচ জিতলেই অর্ধেকটা ফাইনালের পথে বাংলাদেশ। কিন্তু শুভকামনা বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।